এটা একটা নোংরা নির্লজ্জ অপহরণের ঘটনা। মাদুরোর ভবিষ্যৎ ঠিক করবেন ভেনেজুয়েলার সাধারণ মানুষ। সাম্রাজ্যবাদ আমাদের প্রতিদিনের জীবনের একটা বাস্তবতা, যার সঙ্গে লড়াই না করলে কি ভেনেজুয়েলা কি ভারত, আমরা কোনো দেশের সাধারণ মানুষ আমরা ভালো থাকতে পারবো না। আন্তর্জাতিক আইন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প একজন অপরাধী, তিনি একজন অপহরণকারী। এটা তো প্রথম নয়, এর আগেও ভেনেজুয়েলার বামপন্থী সরকারকে উৎখাতের চেষ্টা করা হয়েছে। ভেনেজুয়েলার তৈল সম্পদ গোটা বিশ্বের মধ্যে নাম্বার 1। আমেরিকা চায় সেই তৈল সম্পদ দখল করতে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান, সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ বিশ্ব রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। আর এই নিয়ে আজ আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্ক ভাদুরী। দাদা, প্রথমে ইনস্ক্রিপ্টে অনেক স্বাগত জানাই। যে ঘটনা আমরা দেখলাম শুক্রবার মধ্যরাত থেকে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় তারা আক্রমণ শুরু করলো, অভিযান তাদের, এবং তারপর থেকেই কিন্তু একটা নিন্দার ঝড় বিশ্বজুড়ে আমরা দেখছি। এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা মানে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির সবচাইতে নির্লজ্জ, সবচাইতে নগ্ন, সবচাইতে ন্যাক্কারজনক আক্রমণ। ভেনেজুয়েলা একটা সার্বভৌম দেশ, মাদুরো সেই দেশের নির্বাচিত প্রেসিডেন্ট। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তিরা মনে করে যে সেই নির্বাচন সঠিক নির্বাচন হয়নি। সেই যুক্তির পেছনে যদি কোনো সত্যতাও থেকে থাকে, তাহলে মাদুরোর ভবিষ্যৎ ঠিক করবেন ভেনেজুয়েলার সাধারণ মানুষ। অন্য কোনো রাষ্ট্রের তো অধিকার নেই যে ভেনেজুয়েলার ভেতরে ঢুকে তাদের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করবার। বা যেটা করলো মার্কিন যুক্তরাষ্ট্র, এটা প্রমাণ করে যে এটা কার্যত একটা গ্যাংস্টার স্টেটে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ওল্ড স্কুল যে সাম্রাজ্যবাদ, যে একদম নগ্নভাবে সরাসরি একটা দেশের টেরিটরিতে ঢুকে পড়া, তাদের শাসককে হত্যা করা বা অপহরণ করা, এই যে ওল্ড স্কুল যে সাম্রাজ্যবাদী যে পদ্ধতি, ট্রাম্প আসলে সেটাই অনুশীলন করছেন। ধরা যাক ভারতবর্ষের ক্ষেত্রে আমি যদি বলি, এখানে নরেন্দ্র মোদী হচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো নরেন্দ্র মোদীর প্রচুর সমর্থক আমাদের দেশে রয়েছেন, তেমনি প্রচুর মানুষ আছেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীর প্রচন্ড সমালোচক। নরেন্দ্র মোদীর সরকারের আমি পতন চাই। আমি মনে করি যে সংসদীয় পদ্ধতিতে গণতান্ত্রিক ব্যবস্থায় নরেন্দ্র মোদীর সরকার পরাজিত হন, এবং বিরোধীরা আমাদের দেশেও ভোট চুরির অভিযোগ করছেন, তাই না? মানে তারা মনে করছেন যে গোটা সিস্টেমটাই আসলে রিগড। কিন্তু তার মানে এইটা নয় যে পাকিস্তান বা চীন বা আমেরিকা বা অন্য কোনো রাষ্ট্র তারা হেলিকপ্টার পাঠিয়ে এসে নরেন্দ্র মোদীকে অপহরণ করে নিয়ে যাবে। এটা হতে পারে না। এটা একটা দেশের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ। এবং আরো একটা কথা আমি প্রথমেই বলি, যেটা মানে খুব গুরুত্বপূর্ণ বলা, এই যে আক্রমণ শুধু ভেনেজুয়েলার ওপর আক্রমণ নয়। কিছুদিন আগে আমরা দেখছিলাম যে আমাদের এখানকার হিন্দুত্ববাদীরা তারা ভীষণ ট্রাম্পের ভক্ত হয়ে উঠেছেন, তারা কার্যত ট্রাম্পের বন্দনা শুরু করেছিলেন। আজকে কি নির্লজ্জ ভাবে, কি কুৎসিত ভাবে এই ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি বলছেন যে নরেন্দ্র মোদী তাকে পর্যাপ্ত খুশি করতে পারেননি, এবং তিনি হুমকি দিচ্ছেন যে আমাদের উপর আরো শুল্ক চাপানো হবে। আমাদের মতো দেশ, ভারতের মতো একটা দেশ যে নিজেকে সুপার পাওয়ার বলে, নরেন্দ্র মোদী নিজেকে বিশ্বগুরু, তার ভক্তরা তাকে বিশ্বগুরু বলে দাবি করেন, আমাদের দেশের সরকারের উচিত তীব্র প্রতিবাদ জানানো। এবং এটা ঘটনা যে অনেকে একটা কথা বলেন না, যে বামপন্থীরা যে কথাগুলো বলেন সেই কথাগুলো আসলে সাধারণ মানুষ নাকি বুঝতে পারে না। সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, আধিপত্যবাদ, এইসব কঠিন কঠিন শব্দ, এই কঠিন কঠিন শব্দের সঙ্গে আমাদের রোজকার রাজনীতির কোনো যোগ নেই, এরকম বলেন। তো আসলে এই কথাটা ঠিক নয়। এটা প্রমাণ হয়ে গেল এই ঘটনায়। একদম খোলাখুলি একটা দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করা হলো, এবং তারপর আমাদের দেশকে ডোনাল্ড ট্রাম্প তিনি এরকম ভাবে হুঁশিয়ারি না, তিনি থ্রেট করছেন, তিনি হুমকি দিচ্ছেন আমাদের দেশকে। এবং এটা প্রমাণ হয়ে গেল যে বিশ্বের পয়লা নম্বর সন্ত্রাসবাদী রাষ্ট্র হচ্ছে আমেরিকা। সেই আমেরিকা কিউবার জন্য যেমন বিপদ, ভেনেজুয়েলার জন্য যেরকম বিপদ, একই রকম ভাবে ভারতের জন্য বিপদ। এবং সাম্রাজ্যবাদ এটা কোনো রাজনৈতিক বুকনি নয়, কোনো রাজনৈতিক শব্দ বা কঠিন ব্যাপার নয়। সাম্রাজ্যবাদ আমাদের প্রতিদিনের জীবনের একটা বাস্তবতা, যার সঙ্গে লড়াই না করলে কি ভেনেজুয়েলা কি ভারত, আমরা কোনো দেশের সাধারণ মানুষ আমরা ভালো থাকতে পারবো না। একটা বিষয়, আন্তর্জাতিক আইন কি বলে? কোনো স্বতন্ত্র দেশে কি এভাবে হামলা করতে পারে, সামরিক অভিযান করতে পারে আমেরিকা? আমেরিকা আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কাই করলো না। আমেরিকা আন্তর্জাতিক আইন, বিশ্ব মানবাধিকার,
রাষ্ট্রসংঘ কোনো কিছুর কোনো তোয়াক্কা করলো না। আন্তর্জাতিক আইন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প একজন অপরাধী, তিনি একজন অপহরণকারী, এবং এটা কার্যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি যে একটা সার্বভৌম দেশের এরকম একটা নজিরবিহীন ঘটনা। এর আগেও আমেরিকা এরকম করেছে, পানামাতে গিয়ে পানামার যে শাসক তাকে তুলে নিয়ে গেছে। আমেরিকার ডিএনএতেই এইটা রয়েছে, এবং একটার পর একটা দেশে মার্কিন যুক্তরাষ্ট্র এরকম ঘটনা ঘটিয়েছে। কিন্তু ওই সময়ে আর এই সময়ের মধ্যে অনেকটা ফারাক রয়েছে। বিশেষ করে বলা যেতে পারে যে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে গেল, তারপরে গোটা পৃথিবীটা একটা একমেরু বিশ্ব হয়ে গেল। সোভিয়েতের পক্ষ থেকে যে চ্যালেঞ্জ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, সেই চ্যালেঞ্জটা কিন্তু আর থাকলো না। এবং সেই সময় পেন্টাগন সমর্থিত ইতিহাসবিদরা তারা ঘোষণা করেছিলেন যে ইতিহাসের মৃত্যু ঘটেছে, এখন পৃথিবীতে আর কোনো কমিউনিজম নেই, কোনো চ্যালেঞ্জ নেই ইত্যাদি। কিন্তু তার পরের যে 3-3.5 দশকের পরে এখনকার বাস্তবতায় পৃথিবীটা কিন্তু আর একমেরু পৃথিবী নয়। এখানে রাশিয়া একটা খুব বড় শক্তি, চীন একটা খুব বড় শক্তি, গ্লোবাল সাউথ যার মধ্যে ভারতও পড়ে, তাদের কিন্তু একটা উত্থান ঘটছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত জমি হারাচ্ছে। ডি ডলারাইজেশন, ডলার হেজিমনি, ডলারের আধিপত্য কমানোর দাবিতে বহু আন্দোলন চলছে, অর্থনৈতিক ক্ষেত্রে এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র জমি হারাচ্ছে, তার যে পশ্চিমী মিত্ররা, তুমি যদি আফ্রিকার দিকে তাকাও, সেখানে ফরাসি আধিপত্য, ফরাসি হেজিমনি সেটা একেবারেই মানে কোণঠাসা হয়ে গিয়েছে। বুরকিনা ফাসোর মতো দেশে ইব্রাহিম ট্রাওরের মতো রাষ্ট্রনেতারা। এই জায়গায় দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে তার আশেপাশের যে অঞ্চলে আধিপত্যটা আরো তীব্র করতে, লাতিন আমেরিকায় তার আধিপত্য ধরে রাখতে। সেই জন্য, এবং লাতিন আমেরিকায় তুমি জানো যে কিউবা আমেরিকার নাকের ডগায় বসে দশকের পর দশক তারা কিন্তু প্রতিরোধ করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এই যে ভেনেজুয়েলা, সেই ভেনেজুয়েলাতে দীর্ঘদিন, বিশেষ করে সাভেজ ক্ষমতায় আসবার পর এই শতাব্দীর প্রথম থেকে ভেনেজুয়েলা প্রতিরোধ করছে। এটা তো প্রথম নয়, এর আগেও ভেনেজুয়েলার বামপন্থী সরকারকে উৎখাতের চেষ্টা করা হয়েছে। এবং এর পেছনে রয়েছে হচ্ছে ভেনেজুয়েলার যে বিপুল তৈল সম্পদ, সেইটা দখল করবার চেষ্টা। ভেনেজুয়েলার তৈল সম্পদ গোটা বিশ্বের মধ্যে নাম্বার 1। আমেরিকা চায় সেই তৈল সম্পদ দখল করতে। যখন সাভেজ ক্ষমতায় এলেন, তখন 2001 সালে আইন করে এই তৈল সম্পদ হুগো সাভেজ তিনি জাতীয়করণ করলেন। অর্থাৎ এখানে মার্কিন কোম্পানিগুলোর দাদাগিরি তিনি বন্ধ করে দিলেন। সেই সময় থেকে ভেনেজুয়েলার বামপন্থী সরকার হচ্ছে আমেরিকানদের দু চক্ষের বিষ। এবং এটাও তুমি নিশ্চয়ই জানো যে সাভেজকে একই রকম ভাবে অপহরণ করা হয়েছিল, যদিও সেটা আমেরিকা সরাসরি করেনি, তার পাপেটরা করেছিল। কিন্তু সাভেজ ফিরে এসেছিলেন জনগণের সমর্থন নিয়ে। এবং এই মাচাদো, যিনি কিছুদিন আগে নোবেল শান্তি পুরস্কার পেলেন, তিনি বছরের পর বছর তিনি ভেনেজুয়েলার নাগরিক হয়েও, ভেনেজুয়েলার মানুষ হয়েও তিনি ভেনেজুয়েলার নির্বাচিত বামপন্থী সরকারকে ফেলে দিতে চান। এবং ফেলে দিয়ে ভেনেজুয়েলার যে স্বর্ণ খনি, ভেনেজুয়েলার সমস্ত মিনারেলস, খনিজ সম্পদ, ভেনেজুয়েলার তেল, সবকিছু তিনি মার্কিন কোম্পানিগুলোর জন্য খুলে দিতে চান। এবং এটা কোনো গোপন কথা নয়, তিনি সরাসরি বলছেন যে আমরা গোটা দেশটাকে ওপেন করে দেব মার্কিন কোম্পানিগুলোর জন্য। এর এই যে মার্কিন লুটপাট তন্ত্রের একটা অভয়ারণ্য পরিণত করতে চায় আমেরিকা ভেনেজুয়েলাকে, সেই জন্য আজকে এরকম ভাবে মাদুরোকে তুলে নেওয়া হলো। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তো বটেই, এটা মানবাধিকারের লঙ্ঘন। এবং সবচাইতে দুঃখজনক হচ্ছে একজন ভারতীয় হিসেবে যে শুধু ভেনেজুয়েলায় তো আমেরিকা থেমে থাকেনি, আজকে আমাদের দেশকেও হুমকি দিচ্ছে। নরেন্দ্র মোদীর দায়িত্ব নাকি? আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গে মতবিরোধ থাকতে পারে, কিন্তু তিনি আমাদের সবার প্রধানমন্ত্রী, তার দায়িত্ব নাকি যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করবেন, ডোনাল্ড ট্রাম্পকে খুশি করবেন, তিনি তার দেশের স্বার্থ দেখবেন, তাই না? আমাদের দেশকে আজকে পর্যন্ত আমেরিকা হুমকি দিচ্ছে। ভারত সরকারের উচিত তীব্র ভাষায় ভেনেজুয়েলায় নির্লজ্জ বর্বর মার্কিন আগ্রাসনের কঠোর নিন্দা করা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভারত সরকার যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি অত্যন্ত সাবধানী বিবৃতি, সেখানে সরাসরি মার্কিন আগ্রাসনের নিন্দা করা হয়নি। এটা ভুল। এবং নিশ্চয়ই ভারত সরকার আগামীতে যখন সরাসরি সে হুমকির মুখে পড়ছে, নিশ্চয়ই ভারত সরকার আরো তীব্র বিবৃতি দেবে। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করছেন যে ভেনেজুয়েলা মাদক সন্ত্রাস করছে এবং আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষার্থেই মাদুরোকে অপহরণ করা হয়েছে। কিন্তু সত্যিই কি তাই? নেপথ্যে কি অন্য কোনো কারণ আছে, কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে মাদক সন্ত্রাসের যে অভিযোগ ডোনাল্ড ট্রাম্প করছেন, তো যদি এটা ধরেও নি যে ভেনেজুয়েলা থেকে প্রচুর মাদক আমেরিকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেই বর্ডার সিল করবার দায়িত্ব কার? মার্কিন যুক্তরাষ্ট্রের।
মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব যে তার দেশকে মাদকের হাত থেকে রক্ষা করবার। এই যে যে বোটে করে নাকি মাদক পাচার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব স্থলপথ জলপথ সবকিছু কে সিল করা, যাতে ভেনেজুয়েলা থেকে কোনো মাদক ঢুকতে না পারে। কিন্তু এটা কোন কোন যুক্তিতে দাঁড়ায় যে একটা দেশের রাষ্ট্রপতি, তিনি গণতান্ত্রিক হন, তিনি স্বৈরাচারী হন, তিনি প্রো পিপল হন, তিনি জনবিরোধী হন, যাই হন, অন্য একটা দেশের আর্মি, বিশেষ বাহিনী সেখানে গিয়ে আরেকটা দেশের মধ্যে ঢুকে সেই দেশের রাষ্ট্রপতিকে কিডন্যাপ করছে, তার ফার্স্ট লেডিকে, রাষ্ট্রপতি স্ত্রী সহ রাষ্ট্রপতিকে কিডন্যাপ করছে, করে চোখ বেঁধে আরেকটা দেশে নিয়ে যাচ্ছে। এটা কোন রকম আন্তর্জাতিক আইনে কোনো কিছুর মাধ্যমে কিন্তু এটাকে জাস্টিফাই করা যায় না। এটা একটা নোংরা নির্লজ্জ অপহরণের ঘটনা। এগুলো পৃথিবী যখন এতটা সভ্য হয়ে ওঠেনি, এটা সেই সময় এই কাজগুলো ঘটতো। সেই সময় এগুলো ঘটতো যখন আমরা দেখতাম যে জাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা দেশের থেকে আরেকটা দেশে গিয়ে আরেকটা দেশ দখল করছে, সেখানকার নেটিভ অধিবাসীদেরকে সরিয়ে দিচ্ছে, গিয়ে সেখানে নিজেদের সরকার বসিয়ে দিচ্ছে। এই যে সময়টা, এটা 19 শতকের সময় বা 20 শতকেরও প্রথম দিককার সময়। পৃথিবী তারপরে অনেক সভ্য হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে পুঁজিবাদের আজকের যে অবক্ষয়ী যুগ, সেই জায়গায় দাঁড়িয়ে সাম্রাজ্যবাদ আবার তার পুরনো চেহারায় ফিরছে, দানবিক চেহারায় ফিরছে। শুধু এটা আমি আবারও বারবার করে বলছি, এটা শুধু ভেনেজুয়েলার সমস্যা না। আজকে আমাদের দেশ ভারত একটা সার্বভৌম দেশ, আমাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, ভারত একটা সুপার পাওয়ার হতে চাইছে। ভারতের প্রধানমন্ত্রী মোদী, হতে পারে আমি তার বিরোধী, কিন্তু তিনি আমাদের সবার প্রধানমন্ত্রী, তাকে পর্যন্ত বলা হচ্ছে উনি আমাকে পুরোপুরি খুশি করতে পারেননি, আমরা আরো শুল্ক চাপাবো। এটা একটা খোলামেলা হুমকি। এবং এটা শুধু ভেনেজুয়েলা বা ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা গোটা পৃথিবীর জন্য হুমকি। এবং এটাও আমি বলতে চাই যে আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। ভেনেজুয়েলায় লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমেছেন মাদুরোর সমর্থনে। আমেরিকাতে 70-এর বেশি শহরে প্রতিবাদ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর বার্নি স্যান্ডার্স, তিনি নিজে প্রতিবাদ করেছেন। নিউ ইয়র্কের যে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি, তিনি নিজে প্রতিবাদ জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে, নিউ ইয়র্কে, লস অ্যাঞ্জেলেসে এবং আরো বিভিন্ন শহরে প্রচন্ড ঠান্ডার মধ্যে হাজার হাজার মানুষ তারা রাস্তায় নামছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। লন্ডনে প্রতিবাদ হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে আজকে প্রতিবাদ হচ্ছে, কিউবা থেকে শুরু করে অন্যান্য দেশে তো প্রতিবাদ হচ্ছেই। আমি দেখছিলাম এই দৃশ্যটা দেখতে আমারও ভালো লাগছিল না যে প্যারিসে এবং গ্রিসে হাজার হাজার মানুষ তারা মিছিল করে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে দিয়েছেন। প্যালেস্টাইনের যে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে যেরকম গোটা বিশ্বজুড়ে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, ভেনেজুয়েলাও কিন্তু একই রকম আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিবাদের জন্ম দিচ্ছে। এবং আমাদের দেশের সরকারের উচিত তীব্র ভাষায় ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরোধিতা করা, কারণ সেটা ভারতের সার্বভৌমত্বের জন্য সেটা গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে আসছিলাম, চীন, রাশিয়া, ইরাক এটা কিন্তু প্রতিবাদ জানিয়েছে এই যে মার্কিন আগ্রাসন ভেনেজুয়েলার প্রতি, এটা তারা বিরোধিতা করেছে। বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়বে? বিশ্ব রাজনীতিতে এই প্রভাবটা আসলে প্রথমত আমরা দেখেছি যে রাষ্ট্রসংঘ সে কার্যত ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে। সে বহুদিন ধরেই প্যালেস্টাইনে ইসরায়েলের যে গণহত্যা সেটাকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু সেই গণহত্যা বন্ধে সে কিছুই আসলে করতে পারেনি। তো যেটা হতে পারতো, যেটা সোভিয়েত ইউনিয়নের সময় ছিল, তুমি কিউবান মিসাইল ক্রাইসিসের কথা নিশ্চয়ই জানবে। এবং তারপরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হচ্ছে 71 সালে, সেই সময় সোভিয়েত রাশিয়ার বীরত্বপূর্ণ ভূমিকার কথা তুমি জানবে, যে কিরকম ভাবে সোভিয়েত ইউনিয়ন জনগণের লড়াইতে নিপীড়িত দেশগুলোর মুক্তির লড়াইয়ের পাশে ছিল। কিন্তু আজকের পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন নেই। এক্ষেত্রে রাশিয়া বা চীনের মতো রাষ্ট্র, তারা যদি বিবৃতির বাইরে, শুকনো বিবৃতির বাইরে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করত, তাহলে এটা একটা জরুরি প্রতিরোধের জায়গা হতে পারত। আমি দেখলাম যে উত্তর কোরিয়ার যিনি প্রধান শাসক কিম, তিনি হুমকি দিয়েছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিপুল প্রভাব প্রতিপত্তি, সেই জায়গায় দাঁড়িয়ে এই রাষ্ট্রগুলোর, বিশেষ করে চীন এবং রাশিয়ার মতো রাষ্ট্র, তারা যদি সক্রিয় প্রতিবাদ না হয়, তাহলে এটা খুব একটা কার্যকরী জায়গায় যাবে না। কিন্তু
আমার কাছে যেটা সবচাইতে আশা জাগানিয়া, যে ভেনেজুয়েলা কিন্তু মাথা নিচু করছে না। মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এরকম একটা নির্লজ্জ গ্যাংস্টার সুলভ কায়দায় কিডন্যাপ করা হলো, কিন্তু তারপরেও কিন্তু সেই সরকার পড়ে যায়নি। তাদের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন, এবং ভেনেজুয়েলান আর্মি তারা ভাইস প্রেসিডেন্ট পক্ষে তাদের সম্পূর্ণ সমর্থন তারা ব্যক্ত করেছে। এবং এই মাচাদো বলে এই ভদ্রমহিলা, তাকে যে ভেনেজুয়েলার ক্ষমতায় বসিয়ে দেওয়া যাবে এরকমও কোনো কিন্তু বিষয় নয়। কাজেই জনগণ প্রতিরোধ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের কথা তুমি জানো, মার্কিন যুক্তরাষ্ট্র বোমা মেরে 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 গোটা ভিয়েতনাম দেশটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, কিন্তু ভিয়েতনাম হারেনি। ভিয়েতনাম শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করেছিল এবং ভিয়েতনাম জিতেছিল। ভেনেজুয়েলার জনগণ যে প্রত্যয় ব্যক্ত করছেন তাতে ভেনেজুয়েলাও আরেকটা ভিয়েতনাম হতে যাচ্ছে, এবং ভেনেজুয়েলাতেও মার্কিন যুক্তরাষ্ট্র আদতে জিতবে না, ভেনেজুয়েলার জনগণের প্রতিরোধ জয়ী হবে। বারবার আমাদের আলোচনায় চলে আসছিল যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে ভারতকেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে খুশি করতে পারেন। ভেনেজুয়েলায় অভিযান চালানোর পর কিউবা মেক্সিকোকেও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সাবধান হওয়ার জন্য বলা হয়েছে। এই যে একের পর এক হুঁশিয়ারি, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কই বা কোন দিকে এগোবে? ভারতের উচিত যদি ভারত প্রকৃতই আত্মমর্যাদা সম্পন্ন বিদেশ নীতি অনুসরণ করতে চায়, তাহলে গতকালকের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে চূড়ান্ত অবমাননাকর মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে, ভারতের প্রধানমন্ত্রীকে এরকম ভাবে আক্রমণ করা মানে কিন্তু আমাদের প্রত্যেককে আক্রমণ করা, প্রতিটি ভারতবাসীকে আক্রমণ করা। তাহলে ভারত সরকারের তো উচিত যে ভারতে যিনি মার্কিন প্রতিনিধি রয়েছেন, মার্কিন দূতাবাসের যিনি প্রতিনিধি রয়েছেন, তাকে তলব করা উচিত। আমরা মাঝে মধ্যেই দেখি যে অন্যান্য দেশের বিদেশ সচিবকে, রাষ্ট্রদূতকে ভারত তলব করে, কিন্তু উচিত তো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করা এবং তাকে সতর্ক করা। প্রয়োজনে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেওয়ার কথা ভাবা। কারণ নরেন্দ্র মোদীকে যেরকম ভাবে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করলেন, এটা তো মানে অভূতপূর্ব একটা ঘটনা। আমাদের দেশটা খুব দুর্বল দেশ নয়, আমাদের দেশের দীর্ঘ সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্য রয়েছে। তুমি জানো যে ভারত স্বাধীন হলো, তারপর সেই সময় গোটা পৃথিবী দুটো শিবিরে বিভক্ত ছিল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বে ফার্স্ট ওয়ার্ল্ড, আরেকদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সেকেন্ড ওয়ার্ল্ড। কিন্তু সেই সময় জওহরলাল নেহরু, পণ্ডিত নেহরু, তিনি দুটো ক্যাম্পের কোথাও না গিয়ে তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে নেহেরু, টিটো, নাসের, তারা একটা প্যারালাল, একটা স্বতন্ত্র একটা আইডেন্টিটি তৈরি করেছিলেন, তাই না? সেই সময় থেকে ভারত মাথা উঁচু করে থেকেছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, লাগাতার মাথা উঁচু করে থেকেছে। আজকে নিশ্চয়ই ভারত সরকার এটা রিয়েলাইজ করবে যে এই আমেরিকাকে ভয় পেয়ে মিনমিন করে সাবধানী বিবৃতি দেওয়ার কোনো কারণ নেই। কারণ আমেরিকা ভেনেজুয়েলায় থেকে থাকছে না, তারা ভারতকে, তারা নয়াদিল্লিকে পর্যন্ত হুমকি দিচ্ছে। কাজেই ভারত সরকারের উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া। ইতিমধ্যেই আমরা দেখলাম যে ভারতের বিভিন্ন যে বামপন্থী সংগঠনগুলি তারা রাস্তায় নেমেছে। তো যারা দক্ষিণপন্থী সমর্থক, আমি যদি বিজেপি সমর্থকদের কথা বলি, আমরা সমাজ মাধ্যম খুললেই দেখতে পাচ্ছি যে বামপন্থীদের দিকে কটাক্ষ তারা ছুটছেন, যে গাজায় কিছু হলেই, ভেনেজুয়েলায় কিছু হলে, ভিয়েতনামে কিছু হলে রাস্তা নেমে পড়ে সঙ্গে সঙ্গে, কিন্তু হিন্দু হত্যার প্রতিবাদ তারা করে না। এটা দুটো কারণ আছে, প্রথমত কথাটা মিথ্যে যে বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে তখনও পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের বামপন্থীরা তারা রাস্তায় নেমেছে, তারা প্রতিবাদ করেছে। হিন্দু হত্যার কথা বলা হচ্ছে, তাহলে মানে তুমি কাকে হিন্দু বলবে? আজকে আসামে দুজন হিন্দু বাঙালি তাদেরকে খুন করা হলো, নরেন্দ্র মোদীর ভারতে হিন্দু সেফ। আজকে বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে হত্যা করা হচ্ছে। ওড়িশাতে বিজেপির সরকার, সেই ওড়িশাতে বাঙালিদের গ্রাম, হিন্দু বাঙালির গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি সমর্থকরা তো তার বিরুদ্ধে রাস্তায় নামেন না, কিন্তু বামপন্থীরা, আমি যেটুকু দেখেছি, বামপন্থীদের প্রচুর সমালোচনা করবার জায়গা রয়েছে, কিন্তু বামপন্থীরা কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে যেখানেই মানুষ আক্রান্ত হচ্ছেন, সেটা প্যালেস্টাইনেই হোক আর বাংলাদেশে হোক, ওড়িশায় হোক আর আসামে হোক, বামপন্থীরা কিন্তু রাস্তায় নামছেন। কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বামপন্থীরা রাস্তায় নামলে যে বিজেপি পন্থীদের গায়ে জ্বালা ধরছে, সেটার কারণ বোধহয় তারা সাভারকারের রাজনীতির উত্তরসূরি। যেই সাভারকার মুচলেকা দিয়ে ব্রিটিশের জেল থেকে ছাড়া পেয়েছিলেন। আর অন্যদিকে বামপন্থীদের ঐতিহ্য, বামপন্থীদের যে লড়াই সংগ্রামের ইতিহাস,
সেটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। সেদিনও বামপন্থীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং স্বাধীন ভারতকেও যতবার সাম্রাজ্যবাদী শক্তি হুমকি দিয়েছে বামপন্থীরা তার বিরুদ্ধে রাস্তায় ছিলেন। এবং আবারও বলছি, ভেনেজুয়েলাকে এইরকম ভাবে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন ঘটলো যখন, ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিন্তু সরাসরি ভারতকে অপমান করলেন, ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করলেন। তখনও বামপন্থীরাই প্রতিবাদ করছেন। এই হিন্দুত্ববাদীরা, নরেন্দ্র মোদীর যারা নিজের দলের লোক, তারা কিন্তু প্রতিবাদ করছেন না, প্রতিবাদ করছেন বামপন্থীরা। কারণ বামপন্থীদের এইটুকু বোধবুদ্ধি রয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি নন, এটা একটা চেয়ার। নরেন্দ্র মোদীকে অপমান করলে, ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করলে সেটা গোটা ভারতকে অপমান করা হয়। বামপন্থীরা প্রতিবাদ করছেন, তারা সঠিক কাজ করছেন।